سلمت قلبي يا ربي لتصله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله الذنب يثقل আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। আল কোরআনের 3 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি, বাইরে কিছু খাবো এই কারণে। তো আজকে ফুল ভিডিওটি দেখবেন, দেখলে হয়তো আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আমি আজকে রাইস কুকারে কিভাবে ডিম বিরিয়ানি, এগ বিরিয়ানি, তারপরে এগ পোলাও যেটাই বলি, খুবই সিম্পল। আমার চুলা নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে আমি রাইস কুকারে খুব ইজিলি কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখিয়েছি। আমিও রান্না করেছি আমার প্রয়োজনে, আর আপনাদের সাথেও শেয়ার করেছি। আশা করি আজকের এই রেসিপিটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। যাদের এরকম হঠাৎ চুলা নষ্ট হয়ে যাবে, গ্যাস চলে যাবে, রাইস কুকারে এভাবে রান্না করতে পারেন। আবার যে শুধু রাইস কুকারে এভাবে রান্না করা যায় তা না, চুলায়ও রান্না করতে পারবেন। তো সেরকমই একটি রেসিপি শেয়ার করেছি। আর আজকে আমরা একটু লাস্টে শবে বরাত সম্বন্ধে আমাদের পারিবারিক আলোচনা হয়েছে, সেটাও শেয়ার করেছি। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। তো রাতে আসলে আমার হাজব্যান্ড আবার গিয়েছিল কুমিল্লা, তো ওনারা আসার পথে এই যে ধনিয়া পাতা, তারপর টমেটো নিয়ে এসেছে। তো সেগুলো দেখছি রাতের বেলা, এখন অনেক রাত। তো ধনিয়া পাতাগুলো আমি পলিথিনে বেঁধে এভাবে রেখে দিব, আর টমেটো কিছু রাখবো ফ্রিজেও, জায়গা নেই। তারপর বাকিগুলো সকালে ঠিকঠাক করে রাখবো এইভাবে। এখন আর ইচ্ছেও করছে না আসলে এগুলো ঠিক করার জন্য। তো ধনিয়া পাতাগুলো দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে, তারপরেও অনেকগুলো নিয়ে এসেছে। তো আমি বলতেছি কেন এগুলো আনতে গেলে এই ফুল এসে গেছে। তারপর বললো যে না, গ্রান আসছে, এগুলো জমিন থেকে একদম সরাসরি উঠিয়ে এনে বিক্রি করতেছে, দেখে ওনাদের ভালো লেগেছে আর কি, উনি এবং ওনার পার্টনার বন্ধু সব। তো এখন হচ্ছে সকালবেলা একটু আজকে চুলা যেহেতু নষ্ট, সব খাবারই বাইরে থেকে আনা হচ্ছে। চা নিয়ে এসেছে বাইরে থেকে, আর এখানে পরোটা, ডাল, চিকেন স্যুপ, আর দুপুরের জন্য ডিম খিচুড়ি, এরকমই সব নিয়ে এসেছে। তো আমরা চা পাক করে খাচ্ছি, আর একটু রেখে দিয়েছি, আর একটু পরে আবার খাবো। আর এই যে স্যুপ দিয়ে আমরা খিচুড়ি দিয়ে খেয়েছি, ওদের জন্য পরোটা রেখে দিয়েছি। তো আসলে কাপ সহ অন্যান্য কিছুই পাচ্ছি না, তো ওগুলো একটু হজবরল হয়ে আছে, সেই কারণে ভাবলাম যে এইভাবেই খাই আজকে, কোনো রকমের যাক। তা আমি একটু সিঙ্কটা ধুবো, অনেক ময়লা হয়ে আছে, ধুয়ে তারপর বোতলগুলো ধুবো, টমেটোগুলো ঠিক করব। আর যেহেতু এখন সকালের নাস্তার কোনো কিছু করতে হয়নি, সেই হিসেবে আমি আমার অতিরিক্ত কাজগুলো করে নিচ্ছি। আর অতিরিক্ত কাজ বলতে টমেটোগুলো ফসে যাচ্ছে, এগুলো চাপে। আর টক টমেটো ছোটো ছোটো, আসলে বেশি ভালো যে বলবো তা না, মিডিয়াম আর কি। তো এগুলো ঠিকঠাক করতে অনেক সময় লাগবে, তো সেই কারণে ভাবলাম যে এগুলো ঠিক করে নিয়ে আগে। তো আমি প্রথমে একটু ধুয়ে ভালোগুলো, আস্তগুলো আলাদা করে নিচ্ছে, আর যেগুলো অর্ধেক একটু ভালো আছে, অর্ধেক একটু খারাপ হয়ে আছে, সেগুলোকে আমি কেটে আলাদা করে এভাবে রেখে দিচ্ছি। এগুলো আলাদা, মানে কুটাগুলো আলাদাভাবে রান্না করে ফেলবো আগেই, তো সেই কারণে এভাবে করে নিচ্ছি। তো আমার চুলাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা চেঞ্জ করব। চেঞ্জ বলতে মানে ওইটা তো আর ফেলে দিব, নতুন একটা কিনবো। কিন্তু গত 2 দিন বন্ধ যাচ্ছে, যার কারণে 2 দিন তো হরতাল গেল, অবরোধ গেল, সেই ভয়েও বের হয়নি। তারপরে আবার আজকে শবে বরাত যাচ্ছে, সেই কারণেও বন্ধ। তো ভাবলাম যে আগামী দিন যাব, তো গিয়ে একবারে চুলা নিয়ে আসব। তো কেমন চুলা পাই, কিসমতে আসলে কি আছে আল্লাহ ভালো জানে, দেখা যাক এই আর কি। ভালো একটা চুলা কেনার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। তো বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি পানি ফুরিয়ে নিব। তো এই কাজটাও কিন্তু বড় একটা কাজ, পানি ফুরানো। তো গত যে আমি ডিআইওয়াই ব্লগটি দিয়েছি, সেটা আপনাদের অনেক ভালো লেগেছে, জেনে অনেক ভালো লেগেছে আমারও। তো
এক বোনের একটা কমেন্ট আমি খুবই মর্মাহত হয়েছি, অনেক কষ্ট লেগেছে আসলে। তো আগের যে বোনটি মনে হয় উনি আবারও কমেন্ট করেছেন, তো আমি একটু আপনাদের সাথে কমেন্টটা শেয়ার করছি। এদিকে আমি প্রথমে ডিম সিদ্ধ বসাবো, যেহেতু চুলা নেই, সব কিছু রাইস কুকারে করব। কিভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। فلم أجد غير بدر ظل منزله ورحت مستقبسا نور السماء سنا حتى أوسعه شمعا وأشعله يا رب تعلم ما قلبي وخفقته فإن غفرت فما أحلى وأجمله فأنت لو تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়েও এসেছে। আমি এখন চুলাটা রাইস কুকারটা অফ করে দিব। আর এদিক দিয়ে আমার চাউলের জন্য একটু নিয়ে নিচ্ছি 2 কাপ। আজকে 2 কাপ চাউলই করব। তো প্রথম কাপে একটু কম উঠেছে, এই জন্য আর একটু ফুল করে দিচ্ছি 2 কাপে। তো ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তো রাইস কুকার অফ করে দিয়েছি, এখন পানিগুলো ফেলে দিচ্ছি। إليك ترجوك في شوق لتقبله رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي 2 কাপ চাউলের জন্য আমি 4 কাপ পানি সেদ্ধ বসাতে দিয়ে পেঁয়াজ কুটে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু কুচি কুচি করে কুটবো, এই জন্য না হয় চপারে কুটতাম। তো এই পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে তারপর রাইসটা করব। আজকে আমি বাটার দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো আমি বাটার 2 টেবিল চামচের মতোই দিচ্ছি। বাটারটা একটু গলে যাওয়ার পর দারচিনির টুকরা দিয়েছি 2টা, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা ছিঁড়ে আর কি। তো একটু ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তাও দিব, এই কারণে একটু কমই দিয়েছি। এগুলো ভালো করে ভাজা হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ করলে খুবই কম সময়ে হয়ে যায়, আর আমি খুবই কম উপকরণ দিয়ে আজকে রান্না করছি। আপনারা এরকম কম উপকরণ দিয়েও রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। আর যে অনেক কিছু রান্নায় লাগে বিষয়টা না, আমরা যদি সুন্দর করে একটু মনোযোগ দিয়ে রান্না করি সেটাই অনেক ভালো। আমি শাহি রোস্ট মশলা দিয়ে করছি, এখানে বিরিয়ানি মশলা ইউজ করছি না। তো আমি প্রথমে 1 টেবিল চামচের মতো দিয়ে দেখে আবার আধা টেবিল চামচের মতো দিয়েছি। টোটাল 1.5 টেবিল চামচ আমি শাহি রোস্ট মশলা দিয়েছি। 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এটাই আমার আজকের মশলা, আমি আর কিছুই দিব না। দিয়ে দিচ্ছি 5 পিস টমেটো পেস্ট আর 1 টুকরো আদা, 1 টুকরো রসুন। তো এগুলো ভালো করে নরম হয়ে সফট হয়ে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এই অল্প উপকরণ দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক বেশি মজা, অনেক বেশি টেস্ট হয়। অনেক যে মশলাপাতি অনেক কিছু লাগবে, অনেক সময় আমরা এইসব রান্না বিরিয়ানি করব চিন্তা করলে ভয় লাগে, অনেক কিছু লাগে, সেই ভয়ও করতে চাই না। তো খুবই কম উপকরণ দিয়েও রান্না করা যায়, সেটারই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলো মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, একটু লেগেও গিয়েছে। এখন আমি এগুলোতে দিয়ে দিচ্ছি ডিমগুলি।
ভালো করে ডিমের সাথে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে কষিয়ে নিব আর কি। দিয়ে দিচ্ছি একটু ভেজে ভালো করে ভেজে নিয়ে তারপরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, আর টক দইয়ের পরিবর্তে আমি দুধ দিচ্ছি আর কি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একবারে রাইসের জন্য সহ লবণ। এগুলো ভালো করে কষানো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি এখন ডিমগুলো উঠিয়ে নেব। আর এইগুলি একদম হলুদও হবে না, আবার একদম সাদাও থাকবে না, এরকমই মানে হালকা একটু হলুদ হলুদ হবে, দেখতে অনেক সুন্দর লাগে এই কালারটা। তা আমি এটার ভিতরে এই মশলাগুলির ভিতরে রাইসগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে ক্যামেরাটা পড়ে গিয়েছে, রাইসের টুকরিটা ক্যামেরার সাথে লেগে। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি চাউলগুলো ভেজে নিচ্ছি। আর এই মশলার সাথে কিছুক্ষণ একটু 5 মিনিট যদি ভাজতে পারি অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন এভাবে একটু ভেজে নেওয়ার। তো আমি মশলার সাথে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পানি, ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। যে 4 কাপ নিয়েছি সেই 4 কাপ আর কি। তো আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে, তারপরে দেখা যাক পানি আর একটু লাগবে মেবি। আর এই অবস্থা আমি লবণটাও চেক করে নিয়েছি। তো এই যে পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনো ভালো করে হয়নি, আমি আর একটু পানি দিব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো এখন পানি দিয়ে দিচ্ছি, আরও একটু দিব। প্রথমে আমি যে দুধটা দিয়েছিলাম ওই 4 কাপ থেকে, তো দুধটা দিয়েছিলাম এই গরম পানি, যার কারণে 4 কাপ থেকে কমে গিয়েছিল, তো সেটা সরানো ছিল না। আর এখন আমি সেই 1 কাপই দিয়েছি। আর এখানে যেহেতু আমি টক দই ইউজ করিনি, সেই জন্য আমি এখানে দিয়েছি ভিনেগার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল ছিটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। হ্যাঁ, হয়তো এই টেস্টিং সল্টটা অনেকে অ্যাভয়েড করবেন, তো করলে করতে পারেন, অসুবিধা না। আমার কাছে আজকে মনে হয়েছে একটু টেস্টিং সল্টটা দিলে অনেক বেশি ভালো লাগবে। তো টেস্টিং সল্ট আসলে স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা অ্যাভয়েড করাই উচিত। তো মাঝে মধ্যে কিছু কিছু রেসিপিতে আমরা দিতেই হয়, তো সেই কারণে আজকে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর জর্জরা একদম বিরিয়ানির যে ফ্লেভার, যে রকম সুন্দর, যেরকম টেস্ট ঠিক সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতে পেরেছেন রাইস কুকারে খুব কম সময়ে ঝটফট একদম সুন্দর জর্জরা একটা বিরিয়ানি রান্না করে ফেলেছি। মাছ মাংস না থাকলে আসলে আমরা বাসায় অনেক সময় অনেক কিছু থাকে না, তখন কিন্তু ঝটফট এই বিরিয়ানিটা রান্না করে মেহমানের সামনেও দিতে পারি। সামনে রোজা আসতেছে, রোজারে ইফতারিতে তারপরে সেহরিতে এই খাবারটা আমরা করতে পারি, তাহলে হয়তো আপনাদের বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে। তো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি টেবিলে। ইফতারিতে তো অবশ্যই ভালো লাগবে, একদম সিম্পল, মানে ভারী একটা খাবার হয়ে যাবে, সিম্পলের ভিতরে ভারী আর কি। তাই তো রেডি হয়ে গিয়েছে আমার খুবই ঝটপট চুলা ছাড়া রাইস কুকারে ডিম বিরিয়ানি, ডিম পোলাও, এগ পোলাও, এগ রাইস, যেটাই বলি, যেটাই নাম দিই, এটা আর কি সিম্পল, খুবই কম মশলায়, খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা খেয়ে নিচ্ছি, আমাদের খিদা লেগে গিয়েছে। দুপুরে এবং সকালের খাবার তো হোটেলের ছিল, রাতের খাবারটা এটাই ছিল। তো ইশারের নামাজ পড়বো, পড়ে আমাদের একটু আলোচনা হবে আজকে। তো গত 2-3 দিন আগেও হয়েছে, তো সেটা তো আর দেখায়নি, আজকে আবার আলোচনা হবে বলতেছে আমার হাজব্যান্ড। সবাই খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বসবো, কথা বলবো, এই আর কি। শবে বরাতের রাত, সবাই অনেক ইবাদত করতেছে জানি। তো আমার বড় ছেলের খিদে লেগে গেছে, ও আগে বললো যে আমি খেয়ে ফেলি, তো ওকে দিয়ে দিয়েছি। তারপর আমরাও বসে যাচ্ছি একে একে সবাই।
আর এই হলুদ প্লেটগুলি মানে কালারফুল প্লেটগুলি আমি কোথা থেকে নিয়েছি, অনেক বোন কমেন্ট করেন। তো আসলে এগুলি আমি যে ট্রলি আসে সেখানে থেকে নিয়েছি। তো এগুলো চন্দ্রিমা সুপার মার্কেটেও পাবেন, নিউ মার্কেট আর কি, নিউ মার্কেটের পাশের যে মার্কেটটা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। কমেন্টের গিফটটা শেষ পর্যন্ত কে পেয়ে যাবেন আল্লাহই ভালো জানে। শেয়ার করতেও ভুলবেন না। আর আমি এখানে আমার আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। মানুষের ভাগ্য রজনী, এই রাতে হয় কি ভাগ্য লেখা হয়, আগামী বছর 1 বছর সে কীভাবে চলবে তার কী হবে এগুলো লেখা, কিন্তু আসলে এগুলো সঠিক না। মানুষের ভাগ্য, মানুষের তকদির একবারেই লেখা হয়ে গেছে। মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন একবারে লিখে ফেলেছে কী কী হবে। হ্যাঁ, তারপরে কিছু বিষয় আছে মানুষের প্রার্থনা, দোয়া, ভালোবাসা, মানুষের কর্মের উপর নির্ভর করে কিছু কিছু পরিবর্তন হয়, সেগুলো হলো সামান্য বিষয়। কিন্তু হায়াত, মৌত, এই জাতীয় গুরুত্বপূর্ণ রেজেক্ট, এগুলো বেশিরভাগই ফিক্সড করা আছে। তবে হ্যাঁ, রেজেক্ট আমলের উপরে, ভালো কাজের উপরে রেজেক্ট কিন্তু বেড়ে যায়, আর খারাপ কাজ করলে রেজেক্ট কমে যায়, কেমন ইত্যাদি হয়। বাট মৌলিক কথা হলো যে তকদির একবারেই মৌলিকভাবে লেখা। এখন আমাদের দেশে এগুলো একটা প্রচলন হয়ে গেছে, কিন্তু এখন এগুলো নিয়ে কথা বললেও আবার অনেকেই মনে কষ্ট পায়। মূলগতভাবে একটাই সহিহ হাদিস বা সহিহ বলে হাসান হাদিস বলে একটা হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাবান মাসের নেসফ শাবান বলে, নেসফ মানে হলো অর্ধেকের বলো আরবিতে নেসফ শাবান। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছে যে শাবান মাসের মধ্য রজনী, যেটা মানে 15 তারিখ আর কি, 14 তারিখ দিবাগত রাতটা হলো 15 তারিখ। এই মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকগুলোকে ক্ষমা করে দেন যারা কোনো শিরক করে না এবং যারা হিংসা করে না, কাউকে হিংসা করে না। এই যারা হিংসা করে না আর যারা শিরক করে না, এই লোকগুলোকে আল্লাহ এদের অন্যান্য গুণাগুলো ক্ষমা করে দেন। কথা বলছে, এটাই হলো মৌলিক মানে একটা বিশুদ্ধতা। এর বাইরে আর এই যে রোজা রাখা, তারপরে এই সারা রাত্রে ইবাদত করা, তারপরে এই করলে কিছু স্বভাব হবে, ভাগ্য খুলে যাবে, এই যে বলে এগুলা সঠিক, এগুলো কোনো বিশুদ্ধতা না। তবে হ্যাঁ, ইবাদত করতে তো অসুবিধা নেই। এখন কেউ বলতে পারে যে নকল ইবাদত করলে অসুবিধা নেই, করুক, নকল ইবাদত সারা রাতেও জিকির করুক, এটা তো স্বভাব হবে। কিন্তু যদি এই রাত্রে করলে ভাগ্য খুলে যাবে এই নিয়তে করা, তাহলে এটা বরঞ্চ গুনাহ হয়ে যাবে। প্রত্যেক রাতে ইবাদত করা যায়, সব দিনে করা যায়, এটাতে কোনো বাধা নাই নকল ইবাদত। কিন্তু ওই যে নিয়তের সাথে কানেকশন, যদি কেউ এই বিশ্বাস বলে করে যে এই রাত্রে মনে হয় ইবাদত করলে 22 রাকাত, 25 রাকাত, 12 রাকাত নামাজ পড়লে, তারপরে রোজা রাখলে আল্লাহ এইগুলো ক্ষমা করে দেবে, এটা করে দেবে, তাহলে কিন্তু এটা বরঞ্চ বেদাত। বাট যদি এমনি কেউ স্বাভাবিক গতিতে যে আমি